আজ সোমবার দুপুর ২টা থেকে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল পরিশোধ ব্যবস্থা। এই সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খানের বিশেষ নির্দেশনায় পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম চালু হচ্ছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ইটিসি সিস্টেমে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ট্যাব অ্যাপে গিয়ে ডিটল অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর আরএফআইডি বুথে শুধু প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি ব্যবহারকারী ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কর্তন হবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ দিকে এটি অনুভূত হয়। ৫.৯ মাত্রায় এই ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ভারতের আসামে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে রিক্টার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ দিকে এই কম্পন অনুভূত হয়। দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক প্রকাশ করেছেন। রোববার ১৪ সেপ্টেম্বর এক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ হওয়ার যে শিক্ষা দিয়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায় ইসলামী জ্ঞানের এক দিকপালের শিক্ষা থেকে বঞ্চিত হল এ দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎপথে চলার জন্য কুরআন হাদিসের আলোকে শিক্ষাদান করতেন এবং গণতন্ত্রের শক্তি জনগণের কাছ থেকেই আসে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রবিবার ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান লেখেন, গণতন্ত্রের শক্তি জনগণের কাছ থেকেই আসে। তাদের পছন্দ, তাদের কণ্ঠস্বর এবং সমাজ গঠনে তাদের অংশগ্রহণ গণতন্ত্রকে প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের অধিকার সুরক্ষিত থাকলেই কেবল গণতন্ত্র বিকশিত হতে পারে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমরা স্মরণ করি বাংলাদেশের ও বিশ্বের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সংগ্রামকে, যারা জীবন উৎসর্গ করেছেন, রক্ত ঝরিয়েছেন, রাষ্ট্রীয় নিপীড়ন সহ্য করেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে হামলা চালানো সহ সব অপরাধের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। গতকাল রোববার ১৪ সেপ্টেম্বর কাতারের দোহায় আরব ইসলামী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে বর্বর ইসরায়েলি হামলার নিন্দা এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে আরব রাষ্ট্রগুলো। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত নীতি পরিত্যাগ করার এবং ইসরায়েলের সমস্ত অপরাধের জন্য তাদেরকে জবাবদিহি করার সময় এসেছে। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। রোববার ১৪ সেপ্টেম্বর দেশটির জামফারা রাজ্যে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পরিবহন ইউনিয়নের এক কর্মকর্তা ও গ্রামবাসী। খবর এফপির। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েল সৃষ্ট অবরোধের ফলে অনাহারে আরও ২ ফিলিস্তিনি মারা গেছেন। সোমবার ১৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববারের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটিতে মারা গেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। একই সঙ্গে আরও ২ ফিলিস্তিনি অপুষ্টিতে মারা গেছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ইসরায়েলের চলমান যুদ্ধ শুরুর পর থেকে শুধু ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জনে।